আর এই সুযোগেই বিভ্রান্ত গ্রামবাসীদের মধ্যে থেকে প্রত্যেক দিন একজন করে বাড়ির লোকেদেরকে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে রাজার পেয়াদারা। আর সেই সময় গ্রামের মানুষেরা অসহায়ের মতো অপেক্ষা করতে থাকে দুর্গার জন্য, কিন্তু তাদের সাহায্য করার জন্য দুর্গা আর ফিরে আসে না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মর্টলেনের আড্ডা। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। আজ ঠাকুরমশাই যে গল্প আমাদের শোনাবেন তা ঘটে গেছে তার তান্ত্রিক জীবনের একদম শুরুর দিকে, যখন সবে মাতু পাগলি ও মধু সুন্দরী দেবীর সান্নিধ্য লাভ পেয়েছেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট শুনে ফেলি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ঠাকুরমশাইয়ের মুখ থেকে আরও নতুন ও ভয়ঙ্কর সব গল্প শোনার জন্য। আগে প্রভু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খুব একটা ভালো নেই। আপনার মন কোনো কারণে ভারাক্রান্ত। কিছু কি সমস্যা হয়েছে প্রভু? না রে, ঠিক সমস্যা নয়। আসলে আমি ক্লান্ত, বড়ই ক্লান্ত। কিছুই আর সেভাবে ভালো লাগছে না, জানিস। সে তো বটেই প্রভু, এত বড় একটা প্রদেশের আপনি দণ্ডমুণ্ডের কর্তা। আপনার ওপরে চাপ তো হবেই, ক্লান্তি তো আসবেই, আর ওই বৈরাগ্য সেই কারণেই। না রে, কাজের জন্য নয়। আমি ক্লান্ত অন্য একটা কারণে। আমি ক্লান্ত মানুষের আর্তনাদ শুনতে শুনতে। আমি ক্লান্ত মানুষের ওই মৃত্যু ভয়ে মেশানো মুখগুলো দেখতে দেখতে। আমি ক্লান্ত মানুষের সেই সন্দিগ্ধ চাহনির মধ্যে লুকিয়ে থাকা অব্যক্ত প্রশ্নের উত্তর দিতে দিতে। কি যে বলেন প্রভু, আপনি এই নগরের রাজাধিরাজ। আপনার কাজের দিকে প্রশ্ন তোলে এরকম সাধ্য কার আছে প্রভু? আপনিই তো এই সুন্দর নগরের ঈশ্বর, আপনিই সর্বময় কর্তা। আপনি সকল প্রশ্নের অতীত। আপনি যা করেন সেটাই ধর্ম, আর যা করেন না সেটাই অধর্ম, অন্যায্য। বলছিস আমি যা করছি সেটাই ধর্ম? কিন্তু ধর্মের কাজ তো ধারণ করা। তবে আমার ধর্ম কেন আমার মনে ভয় ধরাচ্ছে? কেন ভয়ঙ্কর দুঃস্বপ্ন আমার রাতের ঘুম ব্যাহত করছে? কেন বারবার আমার মনে হচ্ছে আমি বোধহয় সঠিক কাজ করছি না? সে আপনার মনের ভুল প্রভু। এই তো দেখুন না, যদি আপনার মনে হয় যে আপনি সঠিক কর্ম করছেন না, তবুও আপনি তো আপনার কর্ম থেকে সরে আসেননি। নির্বিচারে হত্যা করে গেছেন একটার পর একটা। রক্তের ধারায় ভাসিয়ে দিয়েছেন আমাদের সুজলা সুফলা সুন্দর নগরীকে। হয়তো সেই সব নিরীহ দেশবাসী বা ওদের পরিবারের লোকেদের দীর্ঘশ্বাস আর অভিশাপ আপনার মনে এইরূপ ধারণা সৃষ্টি করেছে। আসলে আপনি ওদের নিজের সন্তানের মতো স্নেহ করেন কি না, তাই ওদের বুকের হাহাকার আপনার প্রতি দেওয়া প্রতিটা অভিশাপ আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ও কিছু ভাববেন না প্রভু, ওরাই মূর্খ। ওরা জানে না আপনি ওদের কতটা ভালোবাসেন। ওদের প্রত্যেকের শরীর থেকে যতটা রক্ত আপনি কেড়ে নিয়েছেন, ওদের চোখের থেকে প্রিয়জনকে হারানো যতটা জল আপনার জন্য বইছে, সে তো ওদের জন্যই। না হলে কোনো নরকের কীটও আপনার মতো এতটা বিষাক্ত হতে পারে না। স্বয়ং পিশাচও আপনার থেকে নির্মম হতে পারে না। আপনি তাদের থেকেও আরও বহুগুণিতর। আপনি একজন যথার্থ নরাধম। আপনিই হলেন সেই মানুষ যাকে জন্ম দিয়ে আপনার বাবা মাও শত শতবার অনুশোচনা করেন। আপনি তো এরকমই আমাদের সুন্দর নগরের ঈশ্বর। তোর কথায় যেন একটা বিরুদ্ধাচরণের গন্ধ পাচ্ছি। তুই ঠিক কি বলতে চাস বলতো? না না প্রভু, আমি তো নিমিত্ত মাত্র। আপনার ক্লান্তির কারণ খোঁজার চেষ্টা করছি মাত্র।
তবে আপনি যে কর্ম করেছেন তার জন্য আপনার জন্য যে আরও অনেক প্রায়শ্চিত্ত অপেক্ষা করে রয়েছে তা আমি একজন সামান্য মানুষ হয়েও জানি প্রভু। স্বয়ং ঈশ্বরের বিচার যখন আপনার উপর নেমে আসবে তখন আপনাকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না, কেউ না, কেউ না। খবরদার, তোর মুখের ভাষা লাগাম ছাড়া হয়ে চলেছে। যদি প্রাণে মরতে না চাস তবে নিজেকে সংযত কর এক্ষুনি। সংযম? আপনার মুখে সংযমের কথা? প্রভু, আপনার সংযম কোথায় থাকে যখন রক্তকালীর বেদী রক্তের ঢেউয়ে ভেসে যায়, যখন আপনার হাতে বন্দি বলির অর্ঘ্য চিৎকার করে প্রাণ ভিক্ষা করে আপনার চরণে, যখন পবিত্র ব্রাহ্মণী কলুষিত হয় আপনার পাপ ধুতে ধুতে? আসলে কি জানেন তো, আপনি একজন পশু, একজন পিশাচ। তাই শুধুমাত্র নিজেকে ছাড়া আর কিছুই দেখতে পান না আপনি। আর কথা বলার সুযোগ পায় না সেই পেয়াদা। মহারাজ চন্দ্রদেব বর্মনের একটা তরবারির কোপে সেই পেয়াদার মাথা ছিটকে গিয়ে পড়ে ঘরের অন্য দিকে। ওর শরীরটা কয়েকবার কেঁপে উঠেই স্তব্ধ হয়ে যায় চিরতরে। আর ওর গলা থেকে ছিটকে বেরিয়ে আসা রক্ত ছড়িয়ে পড়ে রাজার চোখে মুখে। রাজা চন্দ্রদেব ওনার বাম হাত দিয়ে মুখের রক্ত মুছে কিছুক্ষণ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। তারপর আবার প্রস্তুত হতে শুরু করেন মা রক্তকালীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। সেদিন অমাবস্যা। সেই দিন শেষ নরবলিটা দিলে সম্পূর্ণ হবে 32 নরবলির চক্র, আর আমৃত্যু সুন্দরনগরের রাজ সিংহাসন করায়ত্ত থাকবে রাজার। আর কেউ কোনোদিন তা দখল করতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না রাজার হাত থেকে। বুঝলে কিশোরী, আমি যখন সুন্দরনগর গিয়ে পৌঁছলাম তখন বেলা অনেক পড়ে এসেছে। এমনিতে এতটা পথ পাড়ি দিয়ে যাওয়ার কারণে বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর সুন্দরনগর বাসস্ট্যান্ড থেকে সূর্যপ্রতাপ রায়চৌধুরী মহাশয়ের বাড়ি আরও প্রায় মাইল 3 রাস্তা। যেহেতু তখনও সূর্যের আলো ছিল তাই আমিও ভাবলাম ওই বাকি পথটুকু আমি হেঁটেই পার হব। আর তারপরে স্টেশনের বাইরে একটা ছোট্ট ঝুপড়ি মতো বাঁশের মাচা দেখে তাতে উঠে বসলাম। আমার হাতে সময় বলতে বড় জোর 10 থেকে 15 মিনিট। আমার ঝোলার ভেতরে একটা বড় ঠোঁয়ায় কিছুটা মুড়ি আর বাতাসা ছিল। ভাবলাম এই পথ হাঁটতে শুরু করার আগে এই মুড়ি বাতাসাটুকু খেয়ে নেব, তাতে করে শরীরটা একটু জিরোবে আর পেটের খিদেটাও। যেহেতু সকাল থেকে প্রায় কিছুই খাওয়া হয়নি তাই খিদেও পেয়েছিল ঢের। এই মুড়ি বাতাসাটুকু খেলে পেটের খিদেটাও একটু মরবে। তারপর কাছাকাছি কোনো একটা জলাশয় থেকে পেট পুরে একটু জল খেয়ে নেব। তারপর না হয় পা চালিয়ে রওনা দেওয়া যাবে সুন্দরনগর রাজবাড়ির দিকে। আচ্ছা ঠাকুরমশাই, এই সূর্যপ্রতাপ রায়চৌধুরী যে চিঠি লিখে আপনাকে সেখানে যেতে আমন্ত্রণ জানান, তিনি আপনার সেখানে পৌঁছাবার জন্য কোনো ব্যবস্থা করেননি? দেখো, কথাটা তুমি ঠিকই বলেছ। উনি যদি একটা গাড়ি পাঠিয়ে দিতেন তাহলে আমাকে এই সুন্দরনগর যেতে এতটা পথ হাঁটতে হতো না। অবশ্য চিঠিতে উনি একটা কথা লিখেছিলেন, আমি যেন লোককে জিজ্ঞাসা করে করে জমিদার বাড়িতে পৌঁছে যাই। কাউকে নাকি আমাকে নিতে আসার জন্য পাঠানো সম্ভব নয়। ও, তাহলে তো মিটেই গেল। আচ্ছা ঠাকুরমশাই, ওই পথে কোনো ভাড়ার গাড়ি পেলেন না, যেটা স্টেশন থেকে জমিদার বাড়ির দিকে যাচ্ছে? না গো, সেটা পেলে তো আর কোনো কথাই ছিল না। কিন্তু দেখতে পেলুম কই? সে যদি 2-5 আনা ভাড়া বেশি চাইতো সে না হয় দিয়ে দেওয়া যেত। তবে হ্যাঁ, এই পড়ন্ত বিকালে আমার গ্রামের পথ ধরে হাঁটতে মন্দ লাগছিল না। আর বোধহয় আমারও পথটা হেঁটে যাওয়াটা পূর্ব নির্ধারিতই ছিল। কেন এরকম কেন বলছেন ঠাকুরমশাই? ওই পথে হাঁটতে গিয়ে কি কিছু ঘটেছিল নাকি?
তবে আর বলছি কি, তোমরা একটু ধৈর্য ধরে পুরো কথাটা শোনো, তাহলে তোমরাও বুঝতে পারবে। আমি পথ ধরে বেশ কিছুটা এগিয়ে আসলেও আর পথে কোনো জনমনীষীর দেখা আমি পেলাম না। যে কয়েকজন লোক আমার সাথে স্টেশনে নেমেছিল তারা সকলেই আমার ওই মুড়ি খেতে বসার ফাঁকে যে যার পথে ততক্ষণে এগিয়ে গেছে। তাই আমার আর কিছু করারও ছিল না। জমিদার বাবু চিঠিতে বলে দিয়েছিলেন ওনার বাড়ি পৌঁছতে গেলে আমাকে স্টেশন থেকে সোজা নাক বরাবর যেতে হবে। একটাই নাকি রাস্তা, কোনো বাঁকচোর নেই। আর আমিও সোজা হেঁটে চললাম। বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর আমি একটা বেশ সুন্দর ঝকঝকে কাঁচের মতো জলের জলাশয় দেখতে পেলাম সেই রাস্তার পাশে। জলাশয়ের উল্টো দিকে বেশ কয়েকটা তালগাছ খাড়া দাঁড়িয়ে, আর সেগুলোর লম্বালম্বি প্রতিচ্ছবি এসে পড়েছে সেই জলাশয়ের জলে। এমনিতেও মুড়ি বাতাসা খাওয়ার পর আমার জল খাওয়াও হয়নি, আর তার ওপর আরও এতটা পথ হাঁটা হয়ে গেছে, তাই জল তেষ্টা পেয়েছিল সাংঘাতিক। তো আমি ঠিক করলাম ওই জলাশয়ের কাছে নেমে গিয়ে তেষ্টা মিটিয়ে আসবো। আর সেই ভেবেই মূল রাস্তা ছেড়ে আমি মাটির ঢাল বরাবর ডান দিকে নেমে গেলাম সেই জলাশয়ের দিকে। আমি প্রায় সেই জলাশয়ের কাছাকাছি পৌঁছে গেছি। এমন সময় ওপরে রাস্তার দিক থেকে কারো একজনের গলা আমি শুনতে পেলাম। ও ঠাকুর মশাই, ওদিকে কোথায় যাচ্ছেন? এতটা পথ আমি হেঁটে আসলেও আমি সে পথে তখনও পর্যন্ত কোনো মানুষের দেখা পাইনি। অথচ যেই না আমি জলাশয়ের দিকে যেতে গেলাম তখনই কারোর গলা শুনে বেশ চমকে উঠলাম। লোকটা কি তবে আমার পিছু পিছুই হেঁটে আসছিল? আমি খেয়াল করিনি, ঠিক বুঝতে পারলাম না। ঠাকুর মশাই, ওখানে যাচ্ছেন কেন? আমার কথা শুনতে পাচ্ছেন না? এবার আমি তাকে উত্তর দিলাম, হ্যাঁ, শুনতে পাবো না কেন? আসলে আমার খুব জল তেষ্টা পেয়েছে, তাই ভাবলাম এই জলাশয় থেকে জল খেয়ে নেব। সেই উদ্দেশ্যেই এদিকে এসেছিলাম। খেপেছেন নাকি আপনি? এই জলাশয়ের জল কি আর পান করার যোগ্য আছে? দেখতেই তো পাচ্ছেন জলাশয় পুরো পাকে ভর্তি। কি বাজে একটা গন্ধ বের হচ্ছে জল থেকে। আর আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আমি সেই লোকটার কথা শুনে বেশ অবাক হয়ে গেলাম, কারণ আমি কয়েক মুহূর্ত আগেই দেখেছিলাম সেই জল স্ফটিকের মতো স্বচ্ছ, আর কোনো দুর্গন্ধও আমি পাইনি। সেক্ষেত্রে লোকটা যা বলছে সেটা মেনে নিতে আমার যথেষ্ট অসুবিধা হচ্ছিল। তাই আমি আবার তার উদ্দেশ্যে বললাম, কি বলছেন বলুন তো আপনি? এই পুকুরের জল আবার অপরিষ্কার কোথায়? জল তো একেবারেই পরিষ্কার। আপনি কি চোখের মাথা খেয়েছেন নাকি বলুন তো? এই জলাশয়ের জল আপনি পরিষ্কার দেখছেন? ওই জল মুখে দেওয়ার আগে আরেকবার ভালো করে দেখে নিন। যত সব পাগল লোক কোথাকার। একেই আমার বেশ তেষ্টা পেয়েছিল, তার উপর ওই লোকটা আমায় জল খেতে বারণ করায় আমার বেশ বিরক্তই লাগছিল। তাই এবার আমি একটু বিরক্ত হয়েই বললাম, দেখুন, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আরে বাবা, এতে আবার বোঝাবুঝির কি আছে? একবার চোখ মেলে ওই জলের দিকে তাকালেই তো সবটা বোঝা যায়। আর সব থেকে বড় কথা, আপনি কোনো রকমের দুর্গন্ধ পাচ্ছেন না? সত্যি বলতে কি, আমারও অবাক হওয়ার তখনও বেশ কিছুটা বাকি, কারণ আমি তখনও ওই জলে কোনো রকমের গন্ধ পাইনি। তবে লোকটার কথা শুনে এবং আমাকে বলা কথার মধ্যে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস দেখে আমার নিজেরই মনে কেমন একটা সন্দেহ হলো। তাই আরও একবার সেই জলাশয়ের দিকে তাকিয়ে দেখলাম, আর দেখেই আমি চমকে উঠলাম। সত্যি তো, আমি এতক্ষণ ধরে বুঝতে পারিনি, কিন্তু ওই লোকটার কথাই তো সঠিক। জলাশয়টা প্রায় সম্পূর্ণটাই নোংরা, আবর্জনায় পরিপূর্ণ। আর ঠিক তখনই আমি নাকে একটা অত্যন্ত বাজে দুর্গন্ধ পেলাম, কিন্তু তার কয়েক মুহূর্ত আগেও আমি তো তা পাইনি।
আর পায়নি বলেই তো সে জল পান করার উদ্দেশ্য নিয়ে ওই জলাশয়ের দিকে এগিয়ে গিয়েছিলাম। আগে তা বুঝতে পারলে কখনোই তো যেতাম না। তবে আমার ওই পরিস্থিতি দেখে সেই লোকটা পায়ে পায়ে জমির ঢাল বরাবর নেমে এসে আমার পাশে এসে দাঁড়ালো, আর বেশ চিন্তিত মুখে আমাকে বলল, ভাগ্যিস আমি এই পথ ধরে এসে পড়েছিলাম, না হলে আপনার এতক্ষণে পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গিয়েছিল আর কি। তবে আপনি যখন এই জলের কোনো রকম নোংরা গন্ধ পাননি, জলের ভেতরে জমে থাকা এই আবর্জনাও দেখতে পাননি, তার মানে বুঝতে হবে ওই পিশাচের দল আপনাকে ওদের কবজায় প্রায় এনে ফেলেছিল। পিশাচ? এই জলাশয়ে কোনো পিশাচের বাস বুঝি? দেখুন ঠাকুরমশাই, আমার মনে হয় এখানে আর বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না। একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। তার চেয়ে চলুন আমরা বরং পথে হেঁটে যেতে যেতে কথা বলি। সন্ধ্যা নেমে গেলে এখানে না থাকাটাই শ্রেয়। লোকটার বলা শেষ কথাগুলো আমার কেমন যেন একটা রহস্য মোড়া শোনালো। এখনো পর্যন্ত সুন্দরনগরের পথে যতটা এগিয়েছি, তাতে সে পথে জনমানুষের দেখা না পেলেও ভৌতিক বা পৈশাচিক কিছু দেখিনি। হঠাৎ করে সেই লোকটা এসে এ কি এমন ভেলকি দেখালো, তখন সেটা বুঝতেও পারলাম না। ওই জলাশয়ের জল ক্ষণিকের মধ্যে যে কিভাবে এত নোংরা আবর্জনা পরিপূর্ণ হয়ে গেল, তাও আমি বুঝতে পারলাম না। তবুও নিজের চোখের সামনে যা ঘটতে দেখলাম, সেটা আর অস্বীকার করি কি করে। সেই কারণেই আবার রাস্তায় উঠে এসে সেই লোকটার সঙ্গে হাঁটা শুরু করলাম। আর সত্যি বলতে কি, ঘটনার আকস্মিকতায় আমার জল তেষ্টার কথাও মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আর এবার সেই লোকটা নিজে থেকেই আমাকে বলল, বুঝলেন ঠাকুরমশাই, আমার নাম সনাতন, সনাতন দাস, নিবাস সুন্দরনগর। আমাদের বাড়িতে একটা তাঁতের কল আছে। আমার বড় দাদা সেই তাঁতেই শাড়ি বোনে, আর আমি রোজ সকালে গাঁটরি বেঁধে সেই শাড়ি নিয়ে যাই হাটে। তারপর বেলা পড়লে হাট যখন উঠে যায় তখন ফিরে আসি। সেরকমই আজও হাট থেকেই ফিরছিলাম। বেশ খানিকটা দূর থেকেই আপনাকে দেখেছি। তারপর আপনি রাস্তা ছেড়ে ওই জলাশয়ের দিকে নেমে গেলে আমি ছুটে যাই আপনাকে নিষেধ করব বলে। যদি সময় মতো সেটা না করতে পারতাম, তবে সেটা কি সাংঘাতিক ব্যাপার হতো ভাবতে পারছেন? হ্যাঁ, আপনি কিছু পিশাচের কথা বলছিলেন। আচ্ছা, সেটা একটু আমাকে বলবেন? হ্যাঁ, কেন বলবো না। আসলে হয় কি, ওই জলাশয়ের তলায় পিশাচ থাকে। সে ওই জলাশয়ের জলকে এমনই সুন্দর স্বচ্ছ করে রেখে সাধারণ পথচারীদেরকে প্রলোভন দেখায় ওই জল পান করার জন্য। এখানকার সাধারণ মানুষ ওই জলাশয়ের কথা জানে, তাই ওই পিশাচের প্রলোভনে তারা পা দেয় না। কিন্তু যারা এখানে বাইরে থেকে আসে, তারা তো আর ভেতরের সব কিছুর খবরাখবর জানে না, তাই তারা ভুল করে ওই প্রলোভনে পা দিয়ে ফেলে। এরকমও শোনা যায়, জলাশয়ের আশেপাশে মানুষ আসলেই তাদের নাকি খুব জল তেষ্টা পায়। সেটাও সেই পিশাচের মায়ার কারণেই হয়। আমি ভেবে দেখলাম লোকটার কথাটা তো সত্যি। আমার নিজের ক্ষেত্রেই তো সেটা ঘটেছে। ওই জলাশয়ের কাছাকাছি পৌঁছে আমার নিজেরও তো জল তেষ্টা যেন মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল। তার আগে থাকতে তেষ্টা পেয়ে থাকলেও সেটা একরকম লাগাম ছাড়া হয়ে যায় ওই জলাশয়ের আশেপাশে এসেই। হয়তো পুরো ব্যাপারটাই আমার মনস্তাত্ত্বিক, কিন্তু কিছু তো একটা ঘটেছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কি ভাবছেন ঠাকুরমশাই? আমি তো বললাম খুব বাঁচা বেঁচে গেছেন। একবার যদি ওই জলে নামতেন তবে আর রক্ষে ছিল না। এই তো গত সপ্তাহেই এরকম একটা কাণ্ড ঘটেছে। আমি সেদিনও হাট থেকে ফিরছিলাম, আর আমার আগে আগে গ্রামে ফিরছিল একটা নবদম্পতি। আমাদের এখানকার নরহরি সামন্ত ছেলে পলাশ সদ্য বিয়ে করেছে আমাদের থেকে 3 কোষ দূরের একটা গ্রামের মেয়েকে। অষ্টমঙ্গলায় গিয়েছিল, আর সেই মুহূর্তে জোরে বাড়ি ফিরছিল। পলাশ চাকরির সূত্রে শহরেই থাকে, তাই গ্রামের কথা খুব একটা বেশি জানতো না সে। অষ্টমঙ্গলা সেরে গ্রামের বাড়িতে বউকে নিয়ে একদিন থেকে শহরে ফিরে যাবে, এই ভেবেই ও আসছিল। ওর বউটাও ছিল ভারী লক্ষ্মীমন্ত,
এই জলাশয়ের পাশে এসে সেই বউটারও খুব জল তেষ্টা পেয়ে যায়। হ্যাঁ গো, আর কতটা পথ, আর যে হাঁটতে পারছি না। এই তো এসে গেছি পরমা, আর একটু কষ্ট করে নাও। আসলে দেখো না, স্টেশন থেকে নেমে যদি একটা গরুর গাড়ি পেয়ে যেতাম তাহলে এতটা অসুবিধা হতো না, তোমাকে এতটা পথ মিছিমিছি হাঁটতে হতো না। হ্যাঁ, সেটাও ঠিক কথা। স্টেশন চত্বরে একটাও গাড়ি পেলাম না। তবে তুমি বলো না, এতটা পথ হাঁটা যায়? আমার নিজেরও বড় কষ্ট হচ্ছে, রোদের তাপে তোমার মুখখানিতে যেন কালি নেমে এসেছে। কিন্তু কি করব বলো, এছাড়া যে আর কোনো উপায় নেই। হ্যাঁ, সে তো ঠিকই কথা। তবু দেখো না, একটু যদি খাবার জলের বন্দোবস্ত করা যায়। বড্ড তেষ্টা পেয়েছে গো, তেষ্টায় বুকের ছাতিটা যেন ফেটে যাচ্ছে, আর হাঁটতে পারছি না একেবারেই। বেচারা পলাশ আর কি করে, সে তো তখন জানে না ওরা দুজনেই ধীরে ধীরে ওই পিশাচের করাল ভ্রুকুটির মধ্যে এসে পড়েছে। রাস্তার পাশে একটা পরিষ্কার জায়গা দেখে পরমাকে সেখানে বসতে বলে। পলাশ নেমে যায় ওই জলাশয় থেকে জল আনতে। ওর ব্যাগের ভিতরে কোনো একটা খাবারের পুরনো কৌটো ছিল, সেটা ভরে নিয়ে আসবে ভেবে ও মাটির ঢাল বেয়ে নেমে যায় ওই জলাশয়ের দিকে। আর পরমা রাস্তার উপর বসে পুরো ব্যাপারটা দেখতে থাকে। জলের চেষ্টায় আর সেই পিশাচের মায়ায় ওর শরীরটা এতটাই কাহিল হয়ে পড়েছিল যে বেচারি নিজে গিয়ে আর জল খেতে পারে না। কিন্তু বিপদ বাধে পলাশ যেই মুহূর্তে জলে ওর হাত স্পর্শ করায়। ও ভেবেছিল নিজে দুবার জল খেয়ে নিয়ে ওই পাত্রটা ভরে জলটা পরমার জন্য নিয়ে আসবে, কিন্তু বেচারা সে সুযোগ আর পায় না। ওর হাত জল স্পর্শ করা মাত্র জলের মধ্যে থেকে দুটো হাত উঠে এসে আঁকড়ে ধরে পলাশের হাত দুটো, আর মুহূর্তের মধ্যে হির হির করে টানতে টানতে ওকে জলের মধ্যে টেনে নিয়ে যায়। আচ্ছা, তারপর তারপর কি হয়? কি আর হবে, পলাশ তখন প্রাণপণে চিৎকার করছে আর ওকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করছে। আর সেই দেখে পরমাও নিজের চিন্তা শক্তি হারিয়ে ফেলে, পলাশকে বাঁচাবার জন্য ছুটে যায় ওই জলাশয়ের দিকে। তারপর নিজের সর্বশক্তি দিয়ে পলাশের যতটুকু শরীর জলের বাইরে ছিল সেটা ধরে টানতে থাকে। ছেড়ে দাও, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। ও তো কোনো অপরাধ করেনি, তাহলে ওকে তুমি টেনে জলে নিয়ে যাচ্ছ কেন? কি সাংঘাতিক! তারপর তারপর কি হয়? পরমা কি পারে সেই পিশাচের হাত থেকে পলাশকে বাঁচাতে? ভেবেছেন নাকি আপনি সে কখনো পারে? ওই একরত্তি মেয়েটা গায়ের জোরে ওই পিশাচের হাত থেকে তার শিকারকে ছিনিয়ে আনা কি মুখের কথা! ও কিছুই পারে না, বরং সেই পিশাচের টানে পলাশের মতোই একটু একটু করে সেও তলিয়ে যায় ওই জলাশয়ের জলে। পলাশ আর পরমা দুজনকেই টেনে নিয়ে যায় ওই পিশাচরা। অষ্টমঙ্গলা সেরে গ্রামের বাড়িতে ফেরা আর ওদের হয়ে ওঠে না। তারপর? হ্যাঁ, তারপর কি হয়? তারপর আর কি হবে, আমি ওদের থেকে বেশ খানিকটা দূরে হেঁটে হেঁটে ফিরছিলাম। ওই যে বললাম না, আমি এরকম সময় রোজই ফিরি হাট থেকে। আমি প্রথমে পলাশকে জলের দিকে নেমে যেতে দেখেই চিৎকার করে ওদের সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু নিয়তি কার কপালে কি লিখে রেখেছে সে কি আর কেউ খণ্ডন করতে পারে ঠাকুরমশাই? তাই আমার সেখানে পৌঁছবার আগেই সব কিছু শেষ। আমি যখন ছুটতে ছুটতে সেখানে এসে পৌঁছালাম তখন দেখলাম পলাশ আর পরমা দুজনকেই সেই পিশাচ জলের তলায় টেনে নিয়ে গেছে। আমার আর তখন কিছু করার ছিল না, সেই জন্যই তো আপনাকে দূর থেকে দেখেই আমি যত তাড়াতাড়ি সম্ভব ছুটে এলাম। না হলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারত সে কথা আশা করি আপনি আন্দাজ করতে পারছেন। আমি বেশ অবাক হই ওই সনাতন নামের লোকটার কথা শুনছিলাম। ওর কথা শুনে সত্যি মনে হচ্ছিল খুব প্রাণে বেঁচে গেছি। আর এতটা বলার পর সনাতন একটু থামলে খেয়াল করে দেখলাম তখন ধীরে ধীরে সন্ধ্যা নেমেছে, তবে আকাশটা যেন কেমন একটা থম মেরে আছে।
পশ্চিম আকাশে এক টুকরো কালো মেঘ ধীরে ধীরে গোটা আকাশটাকে গ্রাস করছে। এ যেন নিশ্চিতভাবেই কাল বৈশাখীর পূর্বাভাস। আসলে এতক্ষণ সনাতনের কথা শুনতে শুনতে বাইরের প্রকৃতির দিকটা খেয়াল করাই হয়নি, অথচ ততক্ষণে আমরা দুজনে অনেকটা পথ হেঁটে এসেছি। তাই এবার একবার সনাতনকে জিজ্ঞাসা করব ভাবলাম, আর কতটা পথ বাকি। তারানাথ, একজন বেশ বৃদ্ধ মতো মানুষের কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। এতক্ষণ সনাতন আমার সাথে কথা বললেও আর তো কেউ সেখানে ছিল না, তাই আমার পিছন দিক থেকে সেই বৃদ্ধ কণ্ঠস্বর শুনে বেশ অবাকই লাগলো। আমি পিছন ফিরে দেখি একজন জটাজুটধারী বৃদ্ধ তান্ত্রিক সেখানে দাঁড়িয়ে, তার চোখগুলো টকটকে লাল। তিনি সরাসরি আমার দিকেই তাকিয়ে আছেন। আমি তাকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে এগিয়ে যেতে গেলেই উনি আমাকে বললেন, তুমি এখানে কোথায় এসেছো তারানাথ? আগে আমি সুন্দরনগর জমিদার বাড়িতে জমিদার সূর্যকান্ত বাবুর কাছে যাওয়ার জন্যই এসেছি। স্টেশন থেকে নেমে সেভাবে কোনো রিক্সা বা গরুর গাড়ি না পাওয়ায় হেঁটেই এগিয়ে চলেছি। পথে ওনার সাথে দেখা হওয়ায় আমার সুবিধাই হয়েছে। আমার সঙ্গী এই ভদ্রলোকের সুন্দরনগরেই বাড়ি। তোমার সঙ্গী ভদ্রলোক? কে সে? কোথায় সে? আমি তখনই সনাতনকে দেখিয়ে দেওয়ার জন্য বললাম, এই তো আমি তো ওনার সঙ্গে হাঁটা পথে সুন্দরনগর যাচ্ছি। তবে আমার তখনও চমকের অনেক বাকি ছিল। আমি সনাতনের দিকে সেই সাধুর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেই দেখতে পেলাম আমার পাশে তখন আর কেউ নেই। এই অন্ধকার রাস্তার মাঝে আমি একা দাঁড়িয়ে, আর আমার ঠিক সামনের দিকে ফুট 10 সামনে দাঁড়িয়ে সেই বৃদ্ধ অশীতিপর তান্ত্রিক সাধু মহারাজ। আমি বুঝতে পেরেছি তোমার সাথে ঠিক কি ঘটেছে। আচ্ছা, তুমি কি জানো এই পথ কোথায় গেছে? না, জমিদার বাবুর চিঠিতে যেমন লিখেছিলেন আমি সেই রকমই এসেছি, কিন্তু তারপর সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হওয়ায় উনি যেমনটা বলেছিলেন আমি সেরকমই এসেছি। উনি আমাকে বলেছিলেন ওনার বাড়ি সুন্দরনগরে। ওনার নাম বলেছিলেন সনাতন দাস। বাড়িতে তাঁতকল আছে, আর সেই কলে বানানো কাপড় হাটে বিক্রি করে উনি বাড়ি ফিরছেন। কিন্তু এই মুহূর্তে তিনি কোথায় গেলেন? সনাতন দাস মারা গিয়েছে অন্তত বছর 30 আগে। আর তুমি ঠিকই বলেছ, নতুন শাড়ির ঘাটরি মাথায় নিয়ে ও হাটে বিক্রি করতে যেত। ওটাই ছিল ওদের পরিবারের অর্থ উপার্জনের একমাত্র উৎস। কিন্তু একদিন ও হাট থেকে ফেরার পথে, যাক যাক সে কথা। এই মুহূর্তে শুধু এটা জেনে রাখো, জলাশয়ের যে পিশাচের হাত থেকে সে তোমাকে রক্ষা করেছে, সেই পিশাচের হাতেই তার মৃত্যু হয়েছিল। তবে তারপর থেকে কোনো মানুষ যদি ওই পিশাচের মায়ায় ভ্রমিত হয়ে ওই জলাশয়ের দিকে এগিয়ে যায়, তবে ও যার পর নাই চেষ্টা করে তাকে বাঁচাবার। আর সেই মতোই ও তোমাকেও তোমার প্রাণ রক্ষা করার জন্য সাবধান করতে এসেছিল। আমি অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, সনাতন দাস মারা গেছেন তাও 30 বছর আগে? হ্যাঁ তারানাথ, তুমি ঠিকই শুনেছ। আর শুধু সনাতন নয়, সুন্দরনগরের বেশিরভাগ মানুষই এখন মারা গেছে।
আজ সে গ্রামে শুধু বাস করে সে মৃত মানুষগুলোর প্রেতাত্মারা, যারা মাঝে মধ্যে লোকালয়ে এসে সাধারণ মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে। এই যেমন আজ সনাতন এসেছিল তোমার সাথে দেখা করার জন্য। তাহলে সুন্দরনগরে এখন থাকে কারা? সেখানে কি কোনো মানুষের বাস নেই? আছে, কেবল একটি পরিবার সুন্দরনগর গ্রামে আজও বেঁচে আছে। তবে বলতে পারো তারা শুধু প্রাণেই মরেনি, কিন্তু ওই মরে যাওয়ার থেকে অনেক বেশি মানসিক কষ্টের মধ্যে তারা রয়েছে। এটা আর কেউ না, জমিদার বাড়ির এখনকার প্রজন্ম, রাজা চন্দ্রদেব বর্মনের উত্তরসূরিরা। হ্যাঁ, সে আবার কিরকম কথা? যদি সে গ্রামে আর কেউ অবশিষ্ট না থাকে, তবে একটা পরিবার পড়ে আছে কিসের মোহে? মোহে? তা বেশ বলেছ তারানাথ, মোহই বটে। তবে সেই মোহ আজকের নয়, মোহ ছিল অনেক দিন আগের কিছু মানুষদের কর্মের মধ্যে। আর আজ এই কর্মের কর্মফল ভোগ করছে এই পরিবার। কর্মফল? আচ্ছা, বুঝতে পেরেছি। আর সে আপনি সঠিকই বলেছেন, কর্মফল কাউকেই ছাড়ে না। তুমি যে কথা বলছো এটা ঠিকই, তবে তোমার কথাটা নিছকই একটা কথার কথা। কারণ তুমি সুন্দরনগরের পূর্ব ইতিহাস সম্পর্কে কিছুই জানো না। জানলে বুঝতে পারতে কত ভয়ঙ্কর একটা গল্প লুকিয়ে রয়েছে এই গ্রামের প্রতিটা ইট, কাঠ, প্রতিটা প্রাচীন স্থাপত্যের অন্দরে। প্রাচীন স্থাপত্যের অন্দরে মানে? সুন্দরনগরে কি অনেক প্রাচীন স্থাপত্যের নিদর্শন আছে নাকি? আছে বই কি, তুমি তো দেখি সুন্দরনগরের ব্যাপারে কোনো খবরই রাখো না। আরে সামান্য জ্ঞান নিয়ে তুমি চলেছ সুন্দরনগরের রক্ষপিশাচকে শায়েস্তা করতে। দেখুন, আপনি রক্ষপিশাচের কথা কি বলছেন? সে কথা আমি কিছুই জানি না। আমাকে জমিদারবাবু যে চিঠি লিখেছিলেন তাতে সেভাবে নির্দিষ্ট করে কিছু বলাও নেই। আর আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এ কথা সত্যি যে সুন্দরনগর সম্পর্কে সত্যি আমার বিশেষ কিছু জানা নেই। আমি আগে এখানে কোনোদিনও আসিওনি। ফলে এখানে যে অনেক মন্দির আছে আর সেই মন্দিরগুলোর স্থাপত্যকলা সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই। শোনো তারানাথ, তোমাকে একটা দরকারি কথা বলি। এখন হয়তো তুমি এর গুরুত্ব বুঝতে পারবে না, কিন্তু তুমি যে কাজে সুন্দরনগর এসেছ, এই কাজ সম্পূর্ণ করতে গেলে তোমার ব্যাপারটা জেনে রাখা প্রয়োজন। আজ থেকে অন্তত পক্ষে 70 বছর আগের কথা। তখন এই সুন্দরনগরের জমিদারির দায়িত্ব চন্দ্রদেব বর্মনের হাতে। প্রথম দিকটায় চন্দ্রদেব বর্মন মানুষ হিসেবে খুব একটা খারাপ না হলেও ছিলেন অত্যন্ত ভীরু প্রকৃতির মানুষ। সব সময়ই একটা ভয় ওকে তাড়া করে বেড়াতো যে পরিবারের মধ্যে, আবার কখনো কখনো বাইরেও ওনার শত্রুরা ওনার বিরুদ্ধে সব সময় চক্রান্ত করে চলেছে। যদিও ওনার এই ধারণাটি সম্পূর্ণ অমূলক, মন গড়া এবং ভিত্তিহীন ছিল, তবে সেই সময় সুন্দরনগরের মন্ত্রীর দায়িত্বে ছিলেন সুরেশ। তিনি ছিলেন যথেষ্ট বুদ্ধিমান এবং দূরদর্শী। এই সুরেশের কাঁধে দায়িত্ব থাকার কারণেই
চন্দ্রদেব বর্মনের এই সমস্ত ভয় ভীতিগুলো সামলে দিন কেটে যাচ্ছিল সুন্দরনগরে। তবে সব থেকে বড় কথা হলো, বাইরে থেকে সবকিছু সঠিক মনে হলেও সবকিছুর অন্তরালে যে একটা গভীর চক্রান্তের অন্তঃলীলা অলগুধারা বয়ে চলেছে, এটা কেউ বাইরে থেকে বুঝতে পারেনি। আর যখন চন্দ্রদেব সে কথা বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে গেছে। রাজত্বের মূল চালিকা শক্তি তখনও সুরেশের হাতে। আর সেই সময় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সে ছুটে যায় এক তান্ত্রিক সাধু মহারাজের কাছে। তার দুটো চরণ ধরে বিনতি করে এমন একটা উপায় বাতল দেওয়ার জন্য, যাতে করে অন্তত রাজা চন্দ্রদেব বর্মনের ঋত সম্মান পুনরুদ্ধার করা সম্ভব হয়। কিন্তু সাধু মহারাজ, একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হলো না। রাজা চন্দ্রদেব বর্মন যদি সুরেশের এই চক্রান্ত বুঝতেই পেরে থাকেন, তবে সরাসরি তার শাস্তির বিধান দিয়ে রাজদণ্ড আবার নিজের হাতে তুলে নিলেন না কেন? ওই যে তোমাকে বললাম, রাজদণ্ড শুধু হাতে তুলে নিলেই তো হবে না, তাকে ধারণ করে রেখে প্রশাসনকেও চালাতেও তো হবে। আর সেই যোগ্যতা কোনো দিনই রাজা চন্দ্রদেব বর্মনের ছিল না। ফলে রাজ সিংহাসন যে শুধুমাত্র তার কাছে একটা অভিমান মাত্র, কিন্তু সেটা চালনা করার ক্ষমতা এবং যোগ্যতা কোনোটি তার মধ্যে নেই। একথা উনি বেশ বুঝতে পারতেন। আর পারতেন বলেই উনি নিজের অর্জিত বলের থেকে অনেক বেশি বিশ্বাস করতেন নানা অতিলৌকিক শক্তির উপর। আর চন্দ্রদেব বর্মনের মনের অবস্থা বুঝতে পেরে এই সাধু মহারাজ তাকে একটা উপযুক্ত পদ্ধতি বাতলে দেন। উনি বলেন, শোনো চন্দ্রদেব, আমি তোমার জন্য একটা সমাধানের ব্যবস্থা করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে অত্যন্ত কঠিন মূল্য দিতে হবে। তুমি মানসিকভাবে যদি তা মেনে নিতে পারো, তবেই আমায় জানিও। আমি প্রস্তুত। আপনি শুধু আমাকে একথা নিশ্চিন্ত করে বলুন, আপনার এই পদ্ধতি অনুসরণ করলে আমার সিংহাসন আমারই থাকবে তো? থাকবে, চিরকালের জন্য থাকবে। তোমার মৃত্যুর আগে পর্যন্ত কেউ তোমার হাত থেকে তোমার রাজ সিংহাসন ছিনিয়ে নিতে পারবে না। আমি এই কথা তোমাকে নিশ্চিত করে বলতে পারি। তবে তোমাকে আবারও বলছি, এর জন্য তোমাকে এক ভয়ঙ্কর ত্যাগ করতে হবে। আমি প্রস্তুত। আপনার যে কোনো সমাধান সূত্র স্বীকার করে নিতে আমি প্রস্তুত। বেশ, তবে তাই হবে। তোমার বাবা এই সুন্দরনগরে অনেক সুন্দর সুন্দর স্থাপত্য শিল্পের নিদর্শন মন্দির স্থাপনা করেছেন, আর তুমি আগামীকাল থেকেই আরেকটি নতুন মন্দির তৈরির কাজ শুরু করে দাও। তবে সেই মন্দিরের গঠনশৈলী কেমন হবে তা আমি তোমাকে বলে দেব। বেশ, তবে তাই হবে। কিন্তু কোন দেবতার প্রতি উৎসর্গকৃত হবে সেই মন্দির? আমার আরাধ্যা মা রক্তকালীর উদ্দেশ্যে। এই মন্দিরের গর্ভগৃহ রচনা করতে হবে একটা বড় চাতালের উপর, আর সেই চাতাল চারদিক থেকে ধারণ করে থাকবে 32 জন রক্ষপিশাচ, আর সেই প্রত্যেক রাক্ষসী হবে জীবন্ত। এক একটি নরবলির মাধ্যমে বলির রক্তে স্নান করিয়ে আমি প্রাণ প্রতিষ্ঠা করব সেই প্রত্যেক রাক্ষসদের, আর তারা জীবিত হওয়ার কারণে কেউই তাদের ভেদ করতে পারবে না। আর তাদের ওপরে মন্দিরের গর্ভগৃহে আমি প্রতিষ্ঠা করব মা রক্তকালীর ব্রহ্মশিলা। প্রতি অমাবস্যায় নরবলি দিয়ে মা রক্তকালীর ব্রহ্মশিলায় অভিষেক করতে হবে। আর মা যদি তোমার এই সাধনায় তুষ্ট হন, তবে তোমাকে আশীর্বাদ করবেন। আর একবার ওনার আশীর্বাদ পেলে তোমার রাজ সিংহাসন হবে চির অক্ষয়। কেউ তা তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না, সে যত চক্রান্তই করুক না কেন। সেই প্রথমবার রাজা চন্দ্রদেব বর্মন যেন
একবার থমকে যান নরবলির কথা শুনে। উনি প্রথমে খেয়াল না করলেও সেই কাল ভৈরবের কথা শুনে ওনার হুঁশ ফেরে। ভৈরব বুঝতে পারে কথাটা বলার সময় রাজার গলা যেন একবার কেঁপে ওঠে। নরবলি? হ্যাঁ রাজা, আমি জানতাম তুমি এই কাজ করতে পারবে না, তাই তোমাকে প্রতিটা মুহূর্তেই বলেছিলাম সব দিক ভেবে তবে সিদ্ধান্ত নিতে। কিন্তু তখন তো তুমি আমার কোনো কথা শুনলেই না। না না সাধু মহারাজ, আমি কিছুতেই আমার দেওয়া কথা থেকে পিছিয়ে আসবো না। আমি আমার রাজ সিংহাসনকে নিশ্চিন্ত করতে সব কিছু করতে পারি, তাই আপনার দেওয়া এই প্রস্তাব আমি গ্রহণ করছি। আমি আগামী পূর্ণিমা তিথি থেকেই মন্দিরের নির্মাণের জন্য পরিকল্পনা শুরু করছি। আমার এই সুন্দরনগর রাজ্যের যতজন প্রতিষ্ঠিত স্থপতি আছেন, আমি প্রত্যেককেই মন্দির নির্মাণের কাজে নিযুক্ত করব এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আদেশ দেব। যত তাড়াতাড়ি সম্ভব এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয় সেটা আমি দেখব। আর এই রাজ্যের সবথেকে বড় ভাস্করদের আমি নিযুক্ত করব আপনার নির্দেশিত সেই সমস্ত রক্ষপিশাচের মূর্তি তৈরি করার জন্য। আচ্ছা সাধু মহারাজ, আপনি তো বললেন রাজা চন্দ্রদেব বর্মনকে এখানকার কোনো মানুষই সেভাবে পছন্দ করতেন না, তাহলে নগরের স্থপতি এবং ভাস্কররা রাজি হলেন ওনার কথা মতো কাজ করতে? না, রাজি কি আর এমনি এমনি হয়? বেশিরভাগ শিল্পীরাই রাজি হলেন না, কিন্তু রাজা চন্দ্রদেব তখন ওনার মন্দির তৈরির নেশায় একেবারে উন্মাদ। যারা রাজি হলেন না, প্রকাশ্য দিবালোকে সুন্দরনগরের কেন্দ্রস্থলে তাদের মাথা কেটে হত্যা করা হয়। সমগ্র নগরী সেদিন ভেসে গিয়েছিল মানুষের রক্তে। আর যে সমস্ত শিল্পীরা রাজার নির্দেশ মেনে ওই সমস্ত বিভৎস রাক্ষসের মূর্তি তৈরি করে দিতে রাজি হয়ে যায়, তাদের রাজা বাঁচিয়ে রাখেন আর রাজকোষ প্রায় খালি করে তাদের উপহার দেওয়া হয়। সাথে এই নির্দেশও দেওয়া হয় তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই 32টি ভয়ঙ্কর রাক্ষসের মূর্তি তৈরি করে দেন। কিন্তু সাধু মহারাজ, আপনি যা বললেন তাতে করে তো এই সমস্ত মূর্তি শুধু তৈরি করলেই হবে না, তাদের ভিতরে প্রাণ শক্তি সঞ্চয়ের জন্য দিতে হবে নরবলি। সেই ক্ষেত্রে রাজা চন্দ্রদেব কি করলেন? নিজের সিংহাসনের প্রতি অসীম লোভ আর প্রথম থেকেই নানা অলৌকিক তান্ত্রিক শক্তির প্রতি অগাধ বিশ্বাস রাজাকে এমন একটা জায়গায় এনে ফেলেছিল যে উনি আর মানসিকভাবে পিছিয়ে যেতে পারেন না। মন্দির তৈরির কাজ শুরু হয় আর ভাস্কররা ওনার নির্দেশ মতো 32টি ভয়ঙ্কর আকৃতির রাক্ষস তৈরি করার কাজও শুরু করে। অবশেষে প্রায় বছর 2 পর চৈত্র মাসের অমাবস্যায় ওই মন্দিরের রাক্ষসদের প্রাণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নেন তান্ত্রিক গুরু কাল ভৈরব। এবার তার প্রয়োজন ছিল 32টা নরবলির। আর সে কথা রাজাকে মনে করিয়ে দেবার পরেই তিনি গোটা সুন্দরনগরে ফরমান জারি করে দেন। সুন্দরনগরে এর আগে অনেকগুলো সুন্দর সুন্দর মন্দির তৈরি হলেও এমন রাক্ষসের আকৃতির মন্দির আগে কখনো হয়নি। তাই এরকম অদ্ভুত দর্শনের এক মন্দির যে গ্রামের জন্য একটা হিতকারী হতে চলেছে, সে কথা কেউই বিশ্বাস করত না। কিন্তু নরবলির ফরমান পেয়ে সকলের বুক কেঁপে ওঠে। রাজা চন্দ্রদেব ঘোষণা করে দেন, গ্রামের যে পরিবার এই মন্দিরের জন্য আত্ম উৎসর্গ করতে রাজি হবে, তাদের প্রত্যেককে 100টি করে
সোনার মুদ্রা উনি দেবেন। আচ্ছা, এতে গ্রামের মানুষেরা রাজি হয়েছিলেন? কি বলছো তারানাথ? এরকম প্রস্তাবে কেউ কোনোদিন রাজি হয়? সাধারণ মানুষের মধ্যে একটা চরম ভীতি, এবং সেই ভীতির কারণে একটা তীব্র অসন্তোষ দেখা দেয়। গ্রামের মানুষেরা সরাসরি রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার চিন্তা ভাবনা শুরু করে। সে ব্যাপারে গ্রামের মানুষকে পথ দেখান দুর্গা। দুর্গার তখন বয়স 18 বছর হলেও তার শরীরেই ছিল এই রাজবংশের রক্ত। রাজা চন্দ্রদেব বর্মনের বেশ দূর সম্পর্কের ভাইজি হতো সে, কিন্তু স্বভাবে সে ছিল সম্পূর্ণভাবে রাজা চন্দ্রদেব বর্মনের বিপরীত। অসম্ভব সাহসী, এবং প্রজারা তাকে তাদের নিজেদের কাছের মানুষ মনে করত। সুন্দরনগর গ্রামের কারো কোনো রকমের বিপদ আপদ হলেই সাহায্যের জন্য পৌঁছে যেত দুর্গা। আর গ্রামের মানুষের হেন বিপদের সময় দুর্গা যে ঘরে চুপ করে বসে থাকবে না তা বলাই বাহুল্য। আর দুর্গাই এগিয়ে গিয়ে মানুষদের পাশে দাঁড়ালো, আর সে কাল ভৈরবের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল। আর সে কথা বুঝতে পেরেই সেদিন রাত্রেই কাল ভৈরব ডেকে পাঠালো রাজা চন্দ্রদেব বর্মনকে। শোনো রাজা, তোমার কথা অনুসারে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আমার সেই মন্দিরের রক্ষকদের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমি যতদূর শুনেছি, তোমারই বাড়ির কোনো একজন অষ্টাদশী কন্যা আমাদের সেই কাজে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। গ্রামের মানুষকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তুমি এখনই তার উপযুক্ত ব্যবস্থা নাও। আমিও শুনেছি গুরুদেব, তবে আমি কথা দিচ্ছি তার সে চক্রান্ত আমি সম্পূর্ণ হতে দেব না। এই কাজে যে যে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করবে, আমি তাদের সমূলে নিকুশ করব, সমূলে। আর সেই নিকেশের তালিকায় সবার প্রথম নাম থাকবে দুর্গার। দেখো, তুমি কি করবে সেটা তো তোমার ব্যাপার, কিন্তু মনে রেখো, যদি মন্দির তৈরি করেও প্রাণ প্রতিষ্ঠা না করা যায়, তবে কিন্তু সমস্ত প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে। এমনিতেই তোমার সুন্দরনগরে শত্রুর অভাব নেই, তাই তোমার সিংহাসন হারানো শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিন রাত্রে রাজা চন্দ্রদেব একটা ভয়ঙ্কর কাণ্ড করেন। তখন সমস্ত সুন্দরনগর ঘুমিয়ে রয়েছে। এখন তার অত্যন্ত বিশ্বস্ত 4 জন অস্ত্রধারী পেয়াদাকে পাঠায় দুর্গাকে আটক করে নিয়ে যাবার জন্য। আর সেই নির্দেশ মতো ওই ভয়ঙ্কর পেয়াদাদের দল দুর্গার ঘরে হানা দিয়ে তাকে উঠিয়ে নিয়ে যায়। যখন ভোর হয়, তখন সুন্দরনগর রাজবাড়ি থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ের উপরে একটা গোপন বন্দিশালায় দুর্গা আবদ্ধ হয়ে পড়ে থাকে। আর ওর ওপর অকথ্য অত্যাচার শুরু করেন রাজা আর তার লোকেরা। এভাবে দিন কয়েক চলার পরে দুর্গার নেতৃত্বের অভাবে গ্রামবাসীদের প্রতিরোধও কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। তারা তাদের ইষ্ট দেবতার কাছে দুর্গার ফিরে আসার জন্য প্রার্থনা করতে থাকলেও দুর্গা ফিরে আসে না। আর ওদিকে সেই পাহাড়ের বন্দিশালার মধ্যে প্রতিনিয়ত দুর্গার জন্য জুটতে থাকে অসীম মানসিক লাঞ্ছনা এবং শারীরিক অত্যাচার। সারাদিনে তাকে কেবলমাত্র
একবার সামান্য আহারাদি দেওয়া হতে থাকে, আর সেই ভাতের মধ্যেও মিশিয়ে দেওয়া হয় অত্যধিক পরিমাণে লবণ, যাতে সে এই খাবার কিছুতেই খেতে না পারে। আর এইভাবে প্রায় 1 সপ্তাহ সময় অতিবাহিত হলে খাদ্যাভাবে চরম হীনবল হয়ে পড়ে দুর্গা। সে তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ে যে তার আর উঠে দাঁড়াবার শক্তিটাও থাকে না। আর এই সুযোগেই বিভ্রান্ত গ্রামবাসীদের মধ্যে থেকে প্রত্যেক দিন একজন করে বাড়ির লোকেদেরকে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে রাজার পেয়াদারা। আর সেই সময় গ্রামের মানুষেরা অসহায়ের মতো অপেক্ষা করতে থাকে দুর্গার জন্য, কিন্তু তাদের সাহায্য করার জন্য দুর্গা আর ফিরে আসে না। ওদিকে চৈত্র মাসের অমাবস্যা তিথি এগিয়ে আসে। কাল ভৈরব ঠিক করে চৈত্র মাসের অমাবস্যা তিথি থেকে বৈশাখ মাসের অমাবস্যা পর্যন্ত পরপর 32 দিন এক এক করে সেই রক্ষকদের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আর সেই কার্য সম্পন্ন হলে তার 3 দিন পর অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে মা রক্ষাকালীর ব্রহ্মশিলা প্রতিষ্ঠা করা হবে। রাজা চন্দ্রদেব, তুমি প্রস্তুত হও তোমার সফলতার প্রথম পদক্ষেপের জন্য। আগামী শুভ অক্ষয় তৃতীয়ার দিন মা রক্তকালীর ব্রহ্মশিলা প্রতিষ্ঠা করা হলে তুমি ভক্তি ভরে তার অর্চনা করো। মায়ের আশীর্বাদে তোমার মনের সমস্ত আশঙ্কা দূর হবে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি তো তাই চাই। এই পুরো পদ্ধতি সম্পূর্ণ হতে চলেছে আপনারই কৃপায়। আমি চিরকাল আপনার চরণের দাস হয়ে থাকব। তবে শোনো রাজা, আগামীকাল অমাবস্যা। আমি আগামীকাল থেকেই আমার মন্দিরের রক্ষকদের জাগ্রত করা শুরু করতে চাই। তুমি রাত্রি ঠিক দ্বিপ্রহরে বলির জন্য একজনকে নিয়ে পৌঁছে যাবে ব্রাহ্মণী নদীর চড়ায়। আগামীকাল প্রথম রক্ষক চণ্ডকের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। চণ্ডক বাহিরগামী, তার বাহন শিয়াল। উচ্চস্বরে কোনো পশুর কান্না তার বড় প্রিয়। নদীর চড়ায় জমে থাকা সাদা বালির স্তূপের উপর তার বাস। তাই চণ্ডককে তুষ্ট করতে গেলে নদীর চড়াতেই তার আবাহন করতে হবে। আর সেই মতোই চণ্ডকের পুজোর সমস্ত উপকরণ নিয়ে পরদিন অর্থাৎ অমাবস্যার দিন রাত্রি দ্বিপ্রহরে রাজা চন্দ্রদেব গিয়ে পৌঁছান নদীর চড়ায়। আর গিয়ে দেখেন সেখানে তান্ত্রিক গুরু কাল ভৈরব আগে থেকেই পৌঁছেছেন। সাদা বালি দুহাতে সাজিয়ে বেদি প্রস্তুত করে তার উপরে রেখেছেন এক নরকরুতি। তার চারপাশে ছড়িয়ে পড়ে রয়েছে বেশ কিছু রক্ত জবা ফুল, আর সামনে একটা পাত্রের ভিতরে রাখা রক্ত চন্দন। রাজা বুঝতে পারে কাল ভৈরবের পূজার আয়োজন প্রায় সম্পূর্ণ। এবার বলির আয়োজন সম্পন্ন হলেই উনি আবাহন জানাবেন চন্দ্রগোরক্ষ পিশাচকে। আর সে কথা বুঝতে পেরেই উনি ওনার পেয়াদাদের নির্দেশ করেন প্রথম বন্দীকে হাড়িকাটের দিকে নিয়ে যেতে। রাজা সেদিন বলির জন্য যাকে নিয়ে গিয়েছিলেন তার নাম ছিল মনোহর দাস।
সুন্দরনগরের বেশ সমৃদ্ধ এক চাষি পরিবারের বড় ছেলে ছিল এই মনোহর। রাজার ফরমান পেয়ে তার বাবা প্রতিবাদ করায় তার বাবাকে রাজার পেয়াদারা প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছিল। আর সেই মুহূর্তেই তার বাকি পরিবারকে রাজার আক্রমণ থেকে বাঁচাবার জন্য মনোহর আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। ও বুঝতে পেরেছিল বাবার মৃত্যুর পর যদি বাকি পরিবারকে বাঁচিয়ে রাখতে হয় তবে ওকেও ওর নিজের জীবন উৎসর্গ করতে হবে, যাতে করে অন্তত পক্ষে ওর ছোট ভাইরা, ওর মা এবং স্ত্রী সন্তানদের দেখভাল করতে পারে। কিন্তু ও যদি তা না করে তাহলে রাজরোষে ওদের গোটা পরিবারটাই মারা পড়বে। ওরা কেউই কিছু করতে পারবে না। তাই মনোহরের এই আত্মত্যাগ, চোখের ইশারায় কাল ভৈরব ওদের কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলেন, কারণ কাল ভৈরব জানতেন বলির ব্যবস্থা তখনই করতে হবে যখন চণ্ডক তার আগমনের ইঙ্গিত দেবে, তার আগে নয়। আর কাল ভৈরব নিজে সেই বেদির পাশে বসে ওর ভয়ঙ্কর চিৎকারে আবাহন জানাতে থাকে চণ্ডককে। হে রক্ষকুল শ্রেষ্ঠ চণ্ডক, আমাদের আবাহন তুমি গ্রহণ করে আমাদের কৃতার্থ করো। আমরা তোমার একনিষ্ঠ সেবক, আমার অর্ঘ্য তুমি গ্রহণ করো। দেখো, তোমার জন্য আমরা নরবলির ব্যবস্থা করেছি। এই টাটকা তাজা মানুষের রক্ত পান করে তুমি তৃপ্ত হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী নদীর থেকে কিছুটা দূরে জঙ্গলের ভিতর বেশ কিছু রাতের জঙ্গলি পশু ভয়ঙ্কর স্বরে কেঁদে ওঠে। তাদের সেই ভয়ঙ্কর চিৎকার শুনে রাজা চন্দ্রদেব এবং সেখানে উপস্থিত তার পেয়াদাদের বুকের ভেতরটা কেঁপে ওঠে। একই ভয়ঙ্কর শক্তির আবাহন করছেন কাল ভৈরব। আর ওদিকে ততক্ষণে তান্ত্রিক গুরু কাল ভৈরব সেই পশুদের রোদন শুনতে পেয়েছেন। তিনি জানেন চণ্ডক আসছে। পশুদের সমস্বরে এই আর্ত চিৎকার এই বার্তাই বহন করছে। চোখের ইঙ্গিতে চন্দ্রদেবকে প্রস্তুত হতে বলেন কাল ভৈরব। কয়েক মুহূর্তের জন্য চন্দ্রদেবের মেরুদণ্ড বরাবর একটা ভয়ের হিমশীতল স্রোত বয়ে গেলেও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। দুহাতে তুলে নেন কাল ভৈরবের দেওয়া এক ভয়ঙ্কর খড়গ। কোনো দিকে না তাকিয়ে সরাসরি এক কোপে উনি নামিয়ে দেন মনোহরের মাথা। আর ঠিক তখনই উনি বুঝতে পারেন ওনাকে ঘিরে একটা গরম হাওয়ার স্রোত কুণ্ডলি পাকিয়ে ঘুরে চলেছে। আর মনোহরের কাটা মাথা থেকে ছিটকে বের হয়ে আসা তাজা রক্ত শুষে নিতে থাকে সেই গরম হাওয়ার স্রোত। আর কিছুক্ষণ পর ধীরে ধীরে ক্রমশ শান্ত হয়ে আসে সেই হাওয়ার বেগ। তোমার দেওয়া বলি রক্ষশ্রেষ্ঠ চণ্ডক গ্রহণ করেছে, সে এখন তৃপ্ত। তোমার এই সমর্পণ ধন্য রাজা, তুমি ধন্য। তারপর তারপর কি হলো? এইভাবে এক এক করে ৩২ জন বন্দীকে রাজা নিজের হাতে বলি দিলেন? হ্যাঁ, দিলেন। প্রত্যেক দিন রাতে একজন করে, প্রত্যেক রাক্ষসের আবাহন বিধি মেনে, কোনোদিন নদীর চড়ায়, তো কোনোদিন রুক্ষ পাথরের ওপর, তো কোনোদিন শ্মশানে চিতার সামনে, তো কোনোদিন পুষ্করিণীর জলের মধ্যে অর্ধেক নিমজ্জিত হয়ে।
তো কোনোদিন গভীর জঙ্গলে। এইভাবেই প্রত্যেক দিন চলতে লাগলো এক এক করে রক্ষ পিশাচের প্রাণ প্রতিষ্ঠা। আর সুন্দরনগর ধীরে ধীরে পরিণত হতে থাকলো এক মৃত্যুপুরীতে। ধীরে ধীরে সেখানে মানুষের মধ্যে আনন্দ, হাসি সব মুছে যেতে লাগলো। সুন্দরনগরের জন্য রয়ে গেল শুধু মৃত্যুর জন্য প্রতীক্ষা, মানুষের আর্ত ক্রন্দন আর রাজা চন্দ্রদেবের মিথ্যা অহংকারের আস্ফালন। সে তো না হয় বুঝলাম, কিন্তু আপনি যে বললেন দুর্গা নামের একটি মেয়ের কথা, সে কি আর ফিরে আসেনি? তাকে কি রাজা চন্দ্রদেব হত্যা করেছিলেন? না, স্বয়ং বিধাতার লিখনকে খণ্ডন করার ক্ষমতা চন্দ্রদেব বর্মনের ছিল না। তাই সেই 32টি রাক্ষসকে 32টি নরবলির মাধ্যমে জাগ্রত করলেও চন্দ্রদেব বর্মনের উদ্দেশ্য সিদ্ধ হয় না। অক্ষয় তৃতীয়া অর্থাৎ যেদিন রক্তকালীর ব্রহ্মশিলা প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, ঠিক সেই দিনই দুর্গার বন্দিশালার সব কটা বন্ধন যেন হঠাৎ করেই শিথিল হয়ে পড়ে। একাকী দুর্বল পায়ে হেঁটে সেই বন্দিশালা থেকে বের হয়ে আসে দুর্গা। তার শরীর তখন হাঁটা চলা করার ক্ষেত্রেও অসমর্থ, তবু তার চোখে একটা দিব্য তেজ দেখতে পায় গ্রামের অবশিষ্ট মানুষ। গোটা সুন্দরনগর তখন হারিয়েছে তার প্রিয়জনদের। দিকে দিকে খালি কান্না আর কান্না, আর তারই মাঝে হঠাৎ করে এসে দাঁড়ায় দুর্গা। এ বুঝতে পারে আর অনুপস্থিতিতে এই গ্রামের যা ক্ষতি হবার তা হয়ে গেছে। গ্রামের মূল সড়কের সামনে একটা বাঁশের মাচা বেঁধে তাতে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই 32টা কাটা নরমুণ্ড। আর সেই সব দেখে শোকে দুঃখে দুর্গা ভেঙে পড়লেও পরক্ষণেই তার মধ্যে জ্বলে ওঠে এক প্রতিশোধের আগুন। গ্রামের মানুষ অবাক চোখে দেখে যেন সাক্ষাৎ দশভুজা মা দুর্গা নানা দিব্য অস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করতে এগিয়ে চলেছে চন্দ্রদেব বর্মনের সেই রাক্ষস সুরক্ষিত মন্দিরের দিকে। চন্দ্রদেব বর্মনের অনুগত পেয়াদার দল আর সেই রণংদেহী রূপ দেখে ভয় পেয়ে পিছিয়ে আসে। আর রাগে সেই অষ্টাদশী কিশোরী তখন যেন পরিণত হয়েছে একটা জ্বালামুখীতে। মন্দিরের সামনে পৌঁছে নিজের পা দিয়ে সেই মন্দিরের মূল স্তম্ভে সজোরে আঘাত করে দুর্গা। আর আশ্চর্যের বিষয় কি জানো তারা নাথ, সেই মন্দির স্থাপত্য কলার এক উত্তম নিদর্শন হলেও দৈব শক্তির আঘাত সে গ্রহণ করতে পারে না। আদিশক্তি মহামায়ার এক সামান্য পদাঘাতেই ভেঙে পড়ে সেই রাক্ষসদের সুরক্ষা বলয়। ধীরে ধীরে মাটির নিচে নেমে যেতে শুরু করে সেই মন্দির। সুন্দরনগরের মানুষ তখন অবাক চোখে দেখে সেই সুউচ্চ মন্দির, যেখানে কয়েক মুহূর্তের মধ্যেই দেবী রক্তকালীর আবাহন করার কথা ছিল কাল ভৈরবের, সেই মন্দির ধীরে ধীরে মাটির তলায় বসে যাচ্ছে। তা দেখে কাল ভৈরব এবং চন্দ্রদেব বর্মন আর্তনাদ করে উঠলেও সেই পতন প্রতিরোধ করতে পারেনি। আসলে এটাই ছিল বিধাতার লিখন, তাকে আটকাবে কার সাধ্য? আচ্ছা, আপনি যে বলেছিলেন সুরেশ নামে একজন ভদ্রলোক রাজার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তার কি হলো? এ কথা আজ আর কেউ জানে না। তবে শোনা যায়
ওই সুরেশই নাকি দুর্গাকে ওর বন্দিশালা থেকে উদ্ধার করে এনেছিল। সে বুঝতে পেরেছিল চন্দ্রদেব বর্মনের এই নিকৃষ্ট চক্রান্ত থেকে যদি সুন্দরনগরকে রক্ষা করতে হয় তবে দুর্গাকে ফিরিয়ে আনতেই হবে। আর হয়েছিল সেটাই। আর যেখানে তুমি সেই পিশাচের জলাশয় দেখেছ, ঠিক সেইখানেই ছিল চন্দ্রদেব বর্মনের সেই অভিশপ্ত মন্দির। আর এই মন্দির সম্পূর্ণরূপে মাটির তলায় চলে যাবার পর মাটির তলার জল উপরে উঠে এসে ওই জলাশয়ের সৃষ্টি হয়েছে। তার মানে ওই জলাশয়ের নিচেই আজও সেই জাগ্রত 32 জন রাক্ষস বন্দী হয়ে পড়ে রয়েছে। একদম সঠিক অনুমান করেছ তারানাথ। ওই জলাশয়ের নিচে এখনো তারা আবদ্ধ হয়ে রয়েছে। আর এই পথে যদি কোনো পথিক যায় তবে তাদের মায়ায় তাদের জলাশয়ের দিকে আকৃষ্ট করে তাদের শরীর থেকে টাটকা রক্ত শুষে নেয় তারা। এভাবেই তাদের পিপাসা পূর্ণ করে। আর এই রাক্ষসদের জন্যই আজ সুন্দরনগরের এত অশান্তি। এখনকার জমিদার বাবু শ্রীযুক্ত সূর্যকান্ত এই কারণের জন্যই তোমাকে এখানে ডেকে পাঠিয়েছেন। তোমাকে এই ঘোর বিপদ থেকে আমাদের সুন্দরনগরকে রক্ষা করতে হবে। একমাত্র কাল ভৈরব ছাড়া ওদের নিয়ন্ত্রণ করতে কেউ পারবে না। কিন্তু আমি যে এই রক্ষপিশাচদের মোকাবিলা করার কোনো পদ্ধতিই জানি না। আমি কিভাবে এই গ্রামকে সেই সমস্ত পৈশাচিক রাক্ষসদের হাত থেকে রক্ষা করতে পারি? আমি এর বেশি কিছু তোমাকে বলবো না। তবে মনে রেখো, এই সুন্দরনগরকে ওই পৈশাচিক রাক্ষসদের হাত থেকে রক্ষা করার সমাধান সূত্র আমি তোমাকে ইতিমধ্যেই বলে দিয়েছি। আমি এতক্ষণ তোমায় যা যা বলেছি তুমি প্রতিটা কথা আবার মনে করার চেষ্টা করো, তাহলেই তুমি সমাধান সূত্র পাবে। আর তোমাকে এই সূত্র দেওয়ার জন্যই আমি এখানে এসেছিলাম। এবার আমাকে ফিরে যেতে হবে। বুঝলে কিশোরী, এতক্ষণ ধরে সেই সাধু মহারাজের সঙ্গে কথা বলছি। সুন্দরনগরের ইতিহাস সম্পর্কে জানতে বেশ ভালোই লাগছিল। বলতে পারো বেশ উপভোগই করছিলাম। কিন্তু হঠাৎ করে সেই সাধু মহারাজ চলে যাওয়ার কথা বলায় আমি অনুভব করলাম আমি যেন সেখানে সম্পূর্ণ একা। চারপাশে তখন গভীর রাত্রি নেমেছে। আসলে ওনার সাথে কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেছে সঠিক খেয়াল নেই। আর সেই মুহূর্তে হঠাৎ করে সাধু মহারাজ অদৃশ্য হয়ে গেলেন। আমার আজও বেশ মনে আছে। আমি তার নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু তাকে দেখতেও পেলাম না, অথবা তিনি ফিরেও এলেন না। তবে এভাবে বেশ কিছুক্ষণ ডাকার পর আবার চারপাশের ঘিরে থাকা অন্ধকারের মধ্যে থেকে শেষবারের জন্য তার জলদ গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম। সাধু মহারাজ, সাধু মহারাজ, আপনি আমাকে এখানে একা ফেলে যাবেন না। আমি এখানে কিছুই চিনি না। এই পথ এখনো কতটা বাকি সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনি দয়া করে আমাকে ছেড়ে যাবেন না সাধু মহারাজ। তুমি যে কাজে সুন্দরনগরে এসেছ তার মধ্যে আমার যতটুকু সহযোগিতা করার ছিল আমি তা করেছি। এবার তোমার বাকি পথ তোমাকেই টেনে নিতে হবে তারানাথ। তবে আমি নিশ্চিত তোমাকে সাহায্য করার জন্য আদিশক্তি মহামায়া নিশ্চয়ই কাউকে পাঠাবেন। আমি সেই সাধু মহারাজের কথা শুনে
স্তম্ভিত হয়ে গেলাম। আদি শক্তি মহামায়া আমাকে সাহায্য করার জন্য কাউকে পাঠাবেন, সাধু মহারাজ কি বললেন? আমি তখনও নিজেই জানি না কোন গুরুত্বপূর্ণ কাজ আমাকে করতে হবে। আচ্ছা ঠাকুরমশাই, এরকমও তো হতে পারে সেই যে ৩২ জন রাক্ষসকে নরবলি দিয়ে জাগ্রত করা হয়েছিল, আপনাকে হয়তো সেই রাক্ষসদের মুক্তিদান করার কথাই সেই সাধু মহারাজ বলতে চেয়েছিলেন। না মানে আমি নিশ্চিত নই, তবে আপনার থেকে এর আগে যেরকম নানা গল্প শুনেছি তাতে আমার সেরকমই মনে হচ্ছে, তাই বললাম। তোমার কথা একেবারেই ভুল নয় কিশোরী, কিন্তু এ যে দুঃসাধ্য কাজ। আর শুধু আমি কেন, আমার ধারণা পৃথিবীতে কোনো তান্ত্রিকই একসঙ্গে ৩২ জন অতৃপ্ত রক্ষপিশাচকে তুষ্ট করে মুক্তিদান করতে পারবেন না। বিশেষ করে প্রত্যেক পিশাচের মুক্তি লাভের পদ্ধতি যখন পৃথক পৃথক। আর সেই সাধু মহারাজ বিশেষ করে আমাকে সেই কথাই বলেছিলেন ওনার কথাগুলো বলার সময়। আর আমি কিছুতেই বুঝতে পারছিলাম না সত্যি এর সমাধান কি। তাহলে তারপর কি ঠিক করলেন ঠাকুরমশাই? কি আর ঠিক করব, আমি কিছুই তো বুঝতে পারছিলাম না। তবে তখন অনেক রাত হয়ে গেছে, তাই সবার আগে যেটা আমার মাথায় কাজ করছিল সেটা হলো যে কোনোভাবে আমাকে একটা নিরাপদ মাথা গোজার আশ্রয় খুঁজে রাতটুকু কাটাতে হবে। আর সবার থেকে বড় কথা হলো, প্রত্যেকেই আমাকে বলেছিলেন সুন্দরনগর পৌঁছানোর ওই রাস্তায় রাত না নামলে কোনো ভয় নেই। কিন্তু তখন তো সত্যি সত্যি রাত নেমে এসেছে, তার মানে সেই পথে ভয়ের সম্ভাবনা তখনও যথেষ্টই রয়েছে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না সেই ভয় কোন দিক থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। আর সেই না বুঝতে পারাটাই যেন আমার ভয়ের মাত্রা আরও বেশ কিছুটা বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে আমি অসহায়, শুধু অপেক্ষা করে রয়েছি অজানা ভয়ের কথা ভেবে। আর আমি আগেও দেখেছিলাম, আমি যখনই কোনো বিপদে পড়েছি তখনই মধুসুন্দরী দেবী আমাকে দেখা দিয়ে সাহায্য করেছেন। আর আমি সেই মুহূর্তেও সম্পূর্ণ অসহায় হলেও আমার মনের বিশ্বাস ছিল মধুসুন্দরী দেবী নিশ্চয়ই আসবেন আমাকে পথ দেখাতে। তারানাথ, তুমি আমাকে যে বিশ্বাস করো, তোমার সেই বিশ্বাসের টানে আমাকে এখন আসতে হলো। তবে এবারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তারানাথ। দেবী রক্তকালীর উদ্দেশ্যে সমর্পিত ক্ষেত্রে কোনো রকমের তন্ত্রশক্তি কাজ করবে না। দেবী তন্ত্রেরও ঊর্ধ্বে, তাই এক্ষেত্রে আমার আশীর্বাদ তোমার কোনো কাজই আসবে না তারানাথ। আমার মনে তীব্র বিশ্বাস ছিল আমাকে কেউ সাহায্য করুক বা না করুক, মধুসুন্দরী দেবী নিশ্চিতভাবেই সাহায্য করবেন। সেটাই ছিল আমার বিশ্বাসের মূল বুনিয়াদ। কিন্তু ওনার মুখে এরকম কথা শুনে আমি সত্যি অসহায় হয়ে পড়লাম। আমি পরিষ্কার শুনতে পেলাম মধুসুন্দরী দেবীর গলা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। আমি বুঝলাম আমার একমাত্র আশ্রয়দাত্রী মা আমাকে একা রেখেই ফিরে গেছে। তাই সেই মুহূর্তে আমি সেখানে একমাত্র একা। আমাকে ঘিরে শুধু নিকষ কালো অন্ধকার, আর মাথার উপরে দিগন্ত বিস্তৃত লক্ষ লক্ষ তারা এবং গ্রহ নক্ষত্রের সমাবেশ। আমি বিভ্রান্তের মতো সেদিকে তাকিয়ে দেখতে লাগলাম। কি দেখছো তারানাথ? আমি তখনও মনে মনে মা মধুসুন্দরী দেবীর কথাই ভাবছিলাম। ঠিক তখনই আরেকটি সম্পূর্ণ অপরিচিত কণ্ঠর শুনতে পেয়ে আমি চমকে উঠলাম। এই বিপদ সংকুল পথে এত রাত্রে কোনো নারী কণ্ঠ আমি বিন্দুমাত্র কল্পনাও করতে পারিনি। তাই চমকে উঠে পিছন ফিরে তাকাতে যেতেই সেই কণ্ঠস্বর আবার আমার উদ্দেশ্যে বলল, আমার দিকে তাকাবার চেষ্টা করো না তারানাথ। তোমাদের এই মনুষ্য সমাজের ক্ষমতার প্রতি লোভ আমাকে এতটাই বিভৎস করে দিয়েছে যে রূপ তুমি সহ্য করতে পারবে না।
তবে শুধুমাত্র এই আজকের দিনটার জন্য আমি এখানে অপেক্ষা করে আছি। তুমি তো ইতিমধ্যে জানতেই পেরেছ, তোমার জানা কোনো তন্ত্রবিদ্যা এই সুন্দরনগরের রক্তকালী মন্দিরে ক্রিয়াশীল নয়। তার সত্ত্বেও তোমায় যদি এই রক্ষপিশাচদের নিয়ন্ত্রণ করতে হয় এবং এদের করাল গ্রাস থেকে সুন্দরনগরকে রক্ষা করতে হয়, তবে কি করে করবে তার কোনো ধারণা কি তোমার আছে? আমি অসহায়ের মতো বললাম, না মা, এই ব্যাপারে কোনো ধারণা আমার নেই। যে সাধু মহারাজ আমাকে এখানকার ইতিহাস বলেছেন, তিনি শুধু এটুকুই বলেছেন তার বলার কথার মধ্যেই এর সমাধান সূত্র লুকিয়ে আছে। কিন্তু বিশ্বাস করুন মা, অনেক ভেবেও আমি তা বুঝতে পারিনি। আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে আমাকে পথ দেখান মা, আমাকে পথ দেখান। দেখো তারানাথ, তুমি যার কথা বলছো তিনি তান্ত্রিক কাল ভৈরব। এই 32 জন রাক্ষসকে উনি জীবিত করে তুলেছেন। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এবং পরিস্থিতির প্রয়োজনীয়তা পরিবর্তিত হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এই 32 জন রক্ষক মুক্তি লাভ করবে, ততক্ষণ ওই তান্ত্রিক ওর আরাধ্য মা রক্তকালীর চরণ লাভ করতে পারবে না, ও নিজে মুক্তিও পাবে না। সেই কারণেই কাল ভৈরব তোমাকে এখানে নিয়ে এসেছে, যাতে তুমি ওর মুক্তির পথ সুগম করতে পারো। আমি? কিন্তু কিভাবে? একটু ভেবে দেখো তারানাথ, কাল ভৈরব তোমাকে বলেছিল কাল ভৈরব ছাড়া আর কেউ ওই রক্ষপিশাচদের পরাজিত করতে পারবে না, বলেছিল না? হ্যাঁ, সেই কথাই সেই সাধু মহারাজ বলেছিলেন। কিন্তু আপনি তো একটু আগেই বললেন ওই সাধু মহারাজ নিজেই সেই রক্ষপিশাচদের কারণে তার আরাধ্য মা রক্তকালী চরণে পৌঁছতে পারছেন না। আবারও ভালো করে ভাবো তারানাথ, খুব ভালো করে, মনের একেবারে অন্তঃস্থল দিয়ে তোমার আরাধ্য ইষ্ট দেবতার উপর তোমার বিশ্বাস দৃঢ় করে আবারও ভাবো, সেই সাধু কি বলেছিলেন? কাল ভৈরব ছাড়া আর কেউ ওদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেই দেবী মায়ের কথা কিছুক্ষণ মন দিয়ে ভেবেই আমি আসল সত্যটা বুঝতে পারলাম। আর সেটা বুঝতে পেরেই আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। তার মানে সাধু মহারাজের কথা অনুসারে মন্দিরের ওই রক্ষপিশাচদের নিয়ন্ত্রণ করতে পারেন একমাত্র কাল ভৈরব। আর কাকতালীয়ভাবে এই তান্ত্রিক সাধুর নাম কাল ভৈরব হলেও এই কাল ভৈরব সেই তান্ত্রিক সাধু নন। ইনি হলেন স্বয়ং মহাদেবের চণ্ডাল অবতার কাল ভৈরব, যিনি তার নিঃশ্বাসের মাধ্যমে সমগ্র বিশ্ব চরাচরকে দগ্ধ করে ফেলতে পারেন, যার এক প্রহারে দেবরাজ ইন্দ্রের বজ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হতে পারে। ইনি সেই কাল ভৈরব। কিন্তু সব দিক বিবেচনা করে আমি বুঝতে পারলাম এছাড়া আর কোনো উপায়ও নেই। এই রক্ষপিশাচরা প্রত্যেকেই মা রক্তকালের উপাসক, তাদের শক্তি অসীম। সব থেকে বড় কথা হলো তারা প্রত্যেকেই মা রক্তকালীর আশীর্বাদে সুরক্ষিত। তাই তাদের তৈরি করা রক্ষবন্ধনী ভেদ করতে গেলে একমাত্র প্রয়োজন মহাদেবের রুদ্র অংশের আশীর্বাদের। একমাত্র মহাদেবী পারেন এই কাজ করতে, আর এই দেবী আমাকে সেই পথ দেখাতেই এসেছেন। আমি তখনই করজোড়ে সেই দেবীর উদ্দেশ্যে বললাম, মা, মা, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি আপনার কথা বুঝতে পেরেছি মা। কিন্তু মহাদেবের সেবক কাল ভৈরবকে আহ্বান করার মন্ত্র যে আমার জানা নেই। তুমি চিন্তা করো না, তোমার সঠিক দিগদর্শন হয়েছে। এবার এই সব কিছুর হোতা যে তিনি তোমার কাছে এসে তোমাকে পথ দেখাবেন। এখন তুমি এই জঙ্গলেই অবস্থান করো, ভয় পেও না। জঙ্গলের কোনো পশু বা কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করবে না। আমি তোমার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে দিচ্ছি, তুমি তার ভেতরে নিরাপদ থাকবে। আর আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে তিনি তোমার কাছে আসবেন, বাকি কাজের নির্দেশ তিনিই দেবেন। এই কথা বলে সেই দেবী সেখান থেকে চলে গেলেও আমি আর ওই রাতের অন্ধকারে কোথাও গেলাম না।
আমি ভেবে দেখলাম এই অন্ধকারে যখন কোনো দিকেই আমি যেতে পারবো না, তখন দেবীর কথা মতো সেখানে থেকে যাওয়াই শ্রেয়। আর এরকম চিন্তা করে মাটিতে আমি বসে পড়লাম। আর সারা দিনের ক্লান্তিতে কখন যে সেখানে বসে ঘুমিয়ে পড়েছি তার খেয়ালও ছিল না। আমার ঘুম ভাঙল পরদিন ভোরবেলা পাখির ডাকে। ধড়মড় করে মাটির উপরে উঠে বসে দেখলাম আমি যেখানে রয়েছি সেটা একটা নদীর পাড়। আমার থেকে কয়েক হাত দূরেই বয়ে চলেছে একটা মাঝারি মাপের নদী। আর সেদিকে চোখ যেতেই দেখলাম গতকালকের সেই সাধু মহারাজ সেই নদী থেকে স্নান করে উঠে আসছেন। ওনার সারা শরীর থেকে তখন এক দিব্য কান্তি প্রভা ছড়িয়ে পড়ছে। বুঝলাম সম্পূর্ণ সত্য জানার আগে, অর্থাৎ গতকাল বিকেলে সেই সাধু মহারাজ তার দিব্য সত্তার প্রকাশ আমার সামনে করেননি। কিন্তু এখন যেহেতু আমি সবটাই জানি, তাই তিনি তার দিব্য রূপের দর্শন আমাকে দিয়েছেন। আমি মাটি থেকে উঠে হাত জোড় করে তার দিকে এগিয়ে যেতেই তিনি হাতের ইশারায় আমাকে কোনো কথা না বলে বাহ্যকর্ম সম্পূর্ণ করে আর তারপর স্নান করে আমাকে ওনার কাছে আসতে বললেন। আমি প্রায় আধ ঘন্টা পর সমস্ত কাজ মিটিয়ে তার কাছে গেলে দেখলাম তিনি সেই নদীর ধারে একটা উঁচু জায়গায় একটা হোমের আসন তৈরি করে পুজোয় বসেছেন। আমি যেতেই উনি আমাকে ওনার পাশে একটা বসার আসন দেখিয়ে দিলেন আর বললেন, তারানাথ, আসন গ্রহণ করো। আমি তোমাকে এখন কাল ভৈরবের আবাহন মন্ত্র দান করব। তুমি খুব মন দিয়ে দেখো। তবে তুমি তো জানোই এই শক্তি এতটাই ভয়ঙ্কর যে সমগ্র পৃথিবীকে তছনছ করে ফেলতে পারে। তাই এই বিদ্যা জানার আগে তোমাকে কথা দিতে হবে, তুমি কখনো কোনো অসৎ উদ্দেশ্যে কাল ভৈরবের আবাহন করবে না। আর যদি তা তুমি করতেও যাও, তবে কাল ভৈরব আবার প্রথমে তোমাকেই শেষ করে দেবেন। কথাটা মনে রেখো। আমি মাথা নেড়ে সম্মতি জানালে সেই সাধু মহারাজ আমাকে কাল ভৈরবের আহ্বান মন্ত্র শিখিয়ে দিলেন, সাথে তার বিবিধ পূজার পদ্ধতিও। সবার শেষে বলে দিলেন যে তার পরের দিন নাকি আবার সেই অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া, আমাদের সনাতন হিন্দু শাস্ত্রের অতি পবিত্র মহাত্ম সম্পন্ন এই তিথি। আর সেদিনই রাত্রে দ্বীপ্রহর থেকে আবারও চন্দ্রদেব মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাত্রা করবেন। এ হলো ঠিক সেই তিথি এবং গ্রহ সন্নিবেশ যেমনটা ঘটেছিল ঠিক 70 বছর আগে রাজা চন্দ্রদেব বর্মন এই মন্দিরে মা রক্তকালীর উদ্দেশ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন বলে স্থির করে রেখেছিলেন। ঠিক সেই মুহূর্তে আর আজ এত বছর পর আবার সেই তিথি এসেছে। অক্ষয় তৃতীয়ার মধ্যে চন্দ্রদেব গমন করতে চলেছেন মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে। আর সেটি হলো সব থেকে উৎকৃষ্ট মুহূর্ত যখন আমাকে কাল ভৈরবের আহ্বান করতে হবে। যাই হোক, সেই সাধু মহারাজের থেকে সম্পূর্ণ নির্দেশ নিয়ে আমি ফিরে এলাম জমিদার বাড়িতে। সেদিনটুকু আমাকে সেখানেই কাটাতে হবে। তবে জমিদার বাড়ি তখন ভগ্নপ্রায় দশা। সমগ্র সুন্দরনগরের সাথে সাথে সেখানেও যেন শ্মশানের স্তব্ধতা বিরাজ করছে। জমিদার বাবু আমাকে যথাসম্ভব আপ্যায়নের চেষ্টা করলেও আমি আর সেসব কোনো কিছুতেই বিশেষ আগ্রহ দেখালাম না। তার কারণ জমিদার বাবু আমাকে সেখানে ডেকে পাঠাবার কারণ হচ্ছে ওনার সমস্যা এবং তার সমাধান সবই তখন আমার জানা। তবে সেদিন মধ্যরাত্রে জমিদার বাড়ি ত্যাগ করে আমি আবার ফিরে গেলাম সেই জলাশয়ের ধারে। সেই সাধু মহারাজের শেখানো পদ্ধতিতে আমি নির্দিষ্ট মুহূর্তে আহ্বান করলাম মহাদেবের রুদ্র অংশ কাল ভৈরবকে। ওনার আহ্বান মন্ত্র সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই আমি দেখলাম আমার চারপাশে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হয়েছে।
আমি বুঝতে পারলাম তিনি আসছেন এই পৃথিবী থেকে সমস্ত পাপের বীজ শক্তিকে চিরতরে উপড়ে ফেলতে। ক্রমশ সেই ঘূর্ণিঝড় রূপান্তরিত হলো একটা ভয়ঙ্কর প্রলয়ঙ্করী সর্বগ্রাসী ঘূর্ণাবর্তে। বুঝতে পারলাম আমাদের চারপাশের সমস্ত জগৎ যেন তার গ্রাসে প্রবেশ করছে একটু একটু করে। মুহূর্তের মধ্যে সেই জলাশয়ের জলেও সেই ঘূর্ণনের ছোঁয়া লাগলো। সমগ্র আকাশ জুড়ে তখন মুহুর্মুহু বজ্রপাতের প্রচণ্ড শব্দে কান পাতা দায়। আমি দেখলাম সেই জলাশয়ে তৈরি হয়েছে একটা উলম্ব জলস্তম্ভ, আর ঠিক যে স্থানে সেই জলাশয় ছিল সেখানে দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড আকৃতির কয়েকটি অতি মানবীয় চেহারা, যাদের ভয়ঙ্কর রূপ, হাতে বড় বড় নখ, বড় বড় দাঁত, চোখগুলো আগুনের মতো লাল। আমি বুঝলাম এরাই সেই 32 জন মন্দিরের রক্ষক। আর ঠিক তখনই দেখতে পেলাম আকাশ থেকে চোখের নিমেষে নেমে এলো একটা বিদ্যুতের ঝলকানি। এসে পড়লো এক রক্ষপিশাচদের একজনের মাথায়। আমার চোখের পলক ফেলার আগেই তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। বিদ্যুতের আলোর ঝলকানিতে সেটা দেখে আমি সন্ত্রস্ত হয়ে পড়লাম। আর সেটাই শেষ নয়, তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু বজ্রপাত হতে লাগলো সেই নির্দিষ্ট এলাকায়। আর সেগুলো যেন নির্দিষ্ট করে সেই অতিকায় রক্ষপিশাচদের উদ্দেশ্যেই নিক্ষিপ্ত হচ্ছিল আকাশ থেকে। বিদ্যুতের ঝলকানিতে সমস্ত আকাশ জুড়ে তখন আলোর খেলা চলছে, আর প্রত্যেকটির আঘাতে এক এক করে রাক্ষসের মস্তক বিদীর্ণ হয়ে যেতে লাগলো। তবে তাদের আর্তচিৎকারে ঢাকা পড়ে যেতে লাগলো বজ্রপাতের বিকট শব্দ। কাল ভৈরব তাদের এক এক করে নিকেশ করলেন আমারই চোখের সামনে। আর জানো কিশোরী, তখন সবকিছু সম্পূর্ণ হয়ে গেল। তখন আমি দেখলাম কোত্থেকে জানি সেই দিব্যকান্তি সাধু মহারাজ ধীর পায়ে এগিয়ে চলেছেন সেই মন্দিরের দিকে, যেখানে এত বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে তার আরাধ্য মা রক্তকালীর ব্রহ্মশিলা। সেখানে পৌঁছে ধীরে ধীরে সেই সাধু মহারাজ মিলিয়ে গেলেন সেই ব্রহ্মশিলার মধ্যে। একজন ভক্তের সবথেকে শ্রেষ্ঠ স্থান যে তার আরাধ্যের চরণ ছাড়া আর কিছুই হতে পারে না, সেই প্রমাণ আমি আরো একবার সেই মুহূর্তে পেয়েছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই আবার একটা বাজ পড়ল, আর সেটা এসে পড়ল ঠিক সেই ব্রহ্মশিলার উপর। আর সেই শব্দ এতটাই ভয়ঙ্কর যে আমি ভয়ে মাথা নিচু করে নিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম দুই মহাশক্তির সংঘর্ষে কি বিপুল পরিমাণ নাদ ব্রহ্ম উৎপন্ন হয়েছিল সে সময়। সেই শব্দ ছিল এতটাই ভয়ঙ্কর যে সে যেন গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। আর তারপর সব কিছু একেবারে শান্ত হয়ে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম সব কিছু আবার ঠিক আগের মতোই হয়ে গেছে। অথচ কয়েক মুহূর্ত আগেও যে এখানে ভয়ঙ্কর বজ্রপাত সহ ঘূর্ণবর্ত হয়েছে তার কোনো নিদর্শন তখন অবশিষ্ট নেই। সব কিছু শান্ত। সেই জলাশয়ের জল তখন একেবারে ধীর স্থিরভাবে রয়েছে, আর তার উপর তখন তৃতীয়ার ক্ষীণ চন্দ্রের প্রতিচ্ছবি উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছে। আমি বুঝলাম জলাশয়ের সেই অভিশাপ দূর হয়েছে। সেই রক্ষপিশাচদের বিনাশ করে কাল ভৈরব মা রক্তকালী ব্রহ্মশিলার মধ্যে থেকে দেবীর অংশকে নিয়ে গেছেন তার দিব্যলোকে। আর সাথে সাথে আমাকে এই সব কিছু বিদ্যা যিনি শিখিয়েছেন সেই সাধু মহারাজও গমন করছেন দিব্যলোকে। আর সেটাই বোধহয় তার উপযুক্ত স্থান। বাকি সুন্দরনগর তার নিজের জায়গাতেই আছে। তবে সেই অভিশাপ দূর হওয়ার পর সে যেন প্রাণ খুলে শ্বাস নিতে শুরু করেছে। এই পর্যন্ত বলে আমাদের ঠাকুরমশাই একবার থামলেন। কথায় কথায় আমাদের যদিও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও ঠাকুরমশাইয়ের গল্পের টান ছেড়ে উঠতে পারিনি। তবে ঠাকুরমশাই এবার একটুখানি থেমে সামনের টুলের ওপর রাখা জলের জগ থেকে খানিকটা জল ঢেলে খেলেন। আমরা দেখলাম ঠাকুরমশাইয়ের দৃষ্টি কেমন যেন উদাসীন। বুঝলাম
উনি সেই সময় সশরীরে আমাদের সঙ্গে উপস্থিত থাকলেও হয়তো মনে মনে উনি পৌঁছে গেছেন সেই সুন্দরনগরে। হয়তো এই মুহূর্তেও উনি ওনার চোখের সামনে দেখতে পাচ্ছেন সেই তান্ত্রিক সাধু কাল ভৈরবকে, কিংবা আকাশ থেকে নেমে আসা সেই বজ্রাঘাতের এক একটি প্রহারে ছিন্ন ভিন্ন হয়ে যেতে দেখছেন সেই অতিকায় রক্ষপিশাচদের। তবে আমরা আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম ওনার ঘর থেকে। আজকের মতো আমাদের যেতে হবে, তবে আবার কোনো একদিন কোনো একটা ছুটির দিন দেখে আমি আর কিশোরী আবার আসবো এই মঠ লেনে ঠাকুর মশায়ের বাড়ি, ওনার জীবন থেকে এই রকমই আরও অন্য কোনো একটা রোমাঞ্চকর গল্প শোনার জন্য। আজকের মতো বিদায়।